আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা। জানিয়ে দেব সিরিয়া নিয়ে এবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। এরপরে রয়েছে ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস। জানিয়ে দেব ইউক্রেনকে আরও $725 মিলিয়ন সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব আবারও রাশিয়া পারমাণবিক পরীক্ষা শুরু করবে বলছে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা। যুদ্ধবিরতির চুক্তি সইয়ের পর এক সপ্তাহ যেতে না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সন্ধ্যার দিকে লেবাননের দক্ষিণাঞ্চলে দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। যদিও চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহ প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে বলে দাবি করেছে IDF কর্মকর্তারা। হিজবুল্লাহর পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলেছে যে লেবাননে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল এই প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবেই ইসরায়েলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় চালানো হিজবুল্লাহর ওই ভিডিওতে যদি কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর হামলাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েল শক্তভাবে এই হামলার জবাব দেবে বলে ঘটনার একের পর এক প্রতিক্রিয়ায় বলেন তিনি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত 1 বছরেরও বেশি সময় ধরে সংঘাতের ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে। সম্প্রতি তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত 27 নভেম্বর দুই পক্ষ যুদ্ধবিরতি সম্মত হয়। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে জবাবে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না তার দেশ। এরপর সোমবার পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটেছে তাতে আবারও সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির মধ্যে নতুন করে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে সভ্যতার দোলনা খ্যাত সিরিয়া। গেল 27 নভেম্বর কয়েকটি শহরে নতুন করে বড় ধরনের হামলা চালায় বিদ্রোহীরা। এরপর দ্রুত গতিতে উত্তরাঞ্চলীয় সিরিয়ায় বড় অংশ নিজেদের দখলে নেয় তারা। বিশেষ করে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পা এখন কার্যত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। বিদ্রোহীদের ঠেকাতে বিমান হামলা শুরু করে বাশার আল আসাদ সরকার এবং রাশিয়ার বিমান বাহিনী। আলেপ্পা সহ বিভিন্ন এলাকায় সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকের আহ্বান করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। জানা যায় সিরিয়া সরকারের অনুরোধে এই নিরাপত্তা পরিষদে আফ্রিকার 3টি সদস্য দেশ মোজাম্বিক, সিয়েরা লিওন এবং আলজেরিয়ার সমর্থনে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বিদ্রোহীরা ইতিমধ্যে আলেপ্পো শহর নিজেদের দখলে নিয়ে গেছে, এখন ইদলিব প্রদেশের দখলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিদ্রোহীদের প্রতিহত করতে সিরিয়া ও রাশিয়া সম্মিলিতভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সরকারি সেনাদের পাল্টা হামলায় কিছু এলাকা থেকে পিছু হটেছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার ঘটনার কড়া জবাব দেওয়ার প্রতিজ্ঞা করছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেন জঙ্গিদের ভাষা সহিংসতা, বিদ্রোহীদের তাদের ভাষারই জবাব দেওয়া হবে। এদিকে এক সম্মিলিত বিবৃতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এদিকে ইসরায়েলি জিম্মিদের নিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস।
হামাসের সশস্ত্র শাখা শনিবার গাজায় এক মার্কিন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছেন। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের গোষ্ঠীটি হামলার পর থেকে 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে গোষ্ঠীটির হামলার পর থেকে তিনি জিম্মি রয়েছেন। জেরুজালেম থেকে এএফপি জানিয়েছে, ভিডিওতে এডাল আলেকজান্ডারকে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইংরেজিতে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হিব্রু ভাষায় সম্বোধন করতে দেখা গেছে। তবে ভিডিওটির তারিখ যাচাই করা যায়নি। তিনি 7 অক্টোবর আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন। এডানের মা ইসরায়েল আলেকজান্ডার শনিবার সন্ধ্যায় তেল আবিবে জিম্মিদের এক সমাবেশে বক্তৃতাকালে বলেন, এই ভিডিও আমাকে বিচলিত করছে। এটি আমাদের আশার অন্তরালে এডান এবং অন্য জিম্মিরা বাঁচার প্রত্যাশায় কতটা চিৎকার করছে এবং কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছে তা দেখায়। তিনি জনগণকে জানিয়েছেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে ফোন কলে বলেছেন, অবশ্যই আপনারা প্রতিশ্রুতি রাখবেন এবং তাদের মুক্ত করবেন। রাষ্ট্রটি যুদ্ধ শেষ করতে ও আমার এডান সহ তাদের সবাইকে ফিরিয়ে আনতে যথেষ্ট শক্তিশালী। অন্যদিকে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় বলছে, তাদের ফোন কলের সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন শত্রুদের হাতে বন্দী সকল জিম্মিকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ইসরায়েল পদক্ষেপটি নিতে বদ্ধপরিকর। পাশাপাশি ভিডিওটি প্রকাশের নিষ্ঠুর মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে অভিহিত করেছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাবেন ভিডিওটিকে হামাসের সন্ত্রাসের একটি নিষ্ঠুর অনুসারক বলে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, যদি হামাস জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় তবে গাজা যুদ্ধ আগামীকাল বন্ধ এবং গাজাবাসীর দুর্ভোগ শেষ হবে। এদিকে জিম্মি পরিবার ফোরাম প্রচার অভিযান গ্রুপ জিম্মিদের মুক্তির জন্য তাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এক বিবৃতিতে তারা বলছে, প্রথম একমাত্র চুক্তির 1 বছর পর এটি সবার কাছে পরিষ্কার, জিম্মিদের ফিরিয়ে আনা শুধু একটি চুক্তির মাধ্যমে সম্ভব। এদিকে ইউক্রেনকে আরও $725 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাথে যুদ্ধরত ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাতে দেশটিকে আরও $725 মিলিয়ন বা $72.50 কোটি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ প্যাকেজ থাকা রসদের মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষার সক্ষমতা, রকেট সিস্টেম এবং আর্টিলারি ও ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র। গত 26 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে জরুরি প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের আরেকটি গুরুত্বপূর্ণ প্যাকেজ সরবরাহ করবে বলে ঘোষণা দেওয়ার পর এই তথ্য প্রকাশ করা হলো। সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার আগে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। এদিকে আবারও রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করেছেন বলছে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়ারবখ বলেছেন, তার দেশ আবারও পরমাণু পরীক্ষা শুরু করতে পারে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মস্কো আর পরমাণু পরীক্ষা চালায়নি। আজ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন সরকার পরমাণু কর্মসূচি জোরদার করছে। এর প্রতিক্রিয়ায় মস্কো পরমাণু পরীক্ষা চালাবে কিনা তার জবাবে তিনি বলেন, বিষয়টি মস্কোর এজেন্ডায় রয়েছে। রিয়াবকভ আরও বলেন, আমি শুধু বলবো, পরিস্থিতি বেশ জটিল। আমরা সকল দিক বিবেচনায় রাখছি। একটি প্রধান পারমাণবিক শক্তি হওয়া সত্ত্বেও আধুনিক রাশিয়া কখনো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়নি। 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে সর্বশেষ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মস্কো। পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে রাশিয়ার স্বেচ্ছা স্থগিতাদেশ অনুসরণ করে আসছে। গতকাল আমেরিকা রক কংগ্রেস ফাউন্ডেশন জানিয়েছে, মার্কিন সরকার পরমাণু অস্ত্র আধুনিকায়ন করার জন্য $140 বিলিয়ন খরচ করার পরিকল্পনা করছেন। 2024 সাল থেকে 2049 সাল পর্যন্ত এই কর্মসূচি পরিচালিত হবে। আমেরিকার এই পরিকল্পনার কথা ফাঁস হওয়ার পর রুশ উপপররাষ্ট্রমন্ত্রী পরমাণু পরীক্ষা সম্পর্কে নিজেদের অবস্থান জানান দিয়েছেন।